সামনেই আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তাই না? ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। তো এই নির্বাচনকে ঘিরে একটা খুব অস্বস্তিকর কিন্তু গুরুত্বপূর্ণ চিত্র আমাদের সামনে আসছে, বিশেষ করে রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে। চলুন আজ এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলা যাক। স্ক্রিনে একটা সংখ্যা দেখতে পাচ্ছেন, 4.24%। একটা মাত্র সংখ্যা, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে একটা বিরাট গল্প। তো কিসের গল্প এটা? চলুন দেখি। এই সংখ্যাটা হলো এবারের নির্বাচনে নারী প্রার্থীদের মোট হার। আর সত্যি বলতে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এটা বেশ উদ্বেগজনক একটা ট্রেন্ডের দিকেই কিন্তু ইঙ্গিত করছে। ব্যাপারটা আরেকটু ভেঙে বলি। দেখুন, মোট আসন ৩০০টা, তাই না? এর জন্য লড়ছেন ২,৫৬৮ জন প্রার্থী। আর তাদের মধ্যে নারী প্রার্থী কতজন জানেন? মাত্র ১০৯ জন, মানে ৯৫%-এরও বেশি প্রার্থী পুরুষ। এই চারটা দেখলেই বৈষম্যটা একদম পরিষ্কার বোঝা যায়। এখন এই যে ১০৯ জন নারী প্রার্থী, তাদের মধ্যেও কিন্তু একটা ভাগ আছে। ৭২ জন বিভিন্ন দলের মনোনয়ন পেয়েছেন, আর বাকি ৩৭ জন লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে। তো প্রশ্ন হলো, এই যে এত কম সংখ্যক নারী প্রার্থী, এর কারণটা কি? এটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার না। এর পেছনে সরাসরি ভূমিকা আছে দেশের রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের। চলুন বড় দলগুলোর দিকে একটু তাকাই, তাহলে চিত্রটা আরও পরিষ্কার হবে। বিএনপি বা জাতীয় পার্টির কথাই ধরুন, দুটো দলই ২৮০ জনের বেশি প্রার্থী দিয়েছে, কিন্তু তাদের মধ্যে নারী প্রার্থী মাত্র ৯ জন করে। ভাবা যায়? কিন্তু এখানেই শেষ না, আরও অবাক করার মতো তথ্য আছে। এবারে নির্বাচনে প্রায় ৩০টা রাজনৈতিক দল একজনও নারী প্রার্থী দেয়নি, একজনও না। এই দলগুলোর মধ্যে কিন্তু জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এলডিপি, খেলাফত মজলিসের মতো বেশ কিছু পরিচিত নামও আছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, নেতৃত্বে নারীর অংশগ্রহণ নিয়ে এই দলগুলোর ভাবনাটা আসলে কি? এখান থেকেই আমরা একটা খুব ইন্টারেস্টিং বিষয় দেখতে পাই। সেটা হলো কথা আর কাজের মধ্যে একটা বিরাট ফারাক। একদিকে দেখুন, রাজনৈতিক বক্তৃতায় নারীর সম্মান, নারীর অধিকার, নৈতিক সমাজ, এই শব্দগুলো কিন্তু খুব ব্যবহার করা হয়। কিন্তু অন্যদিকে যখন প্রার্থী মনোনয়নের প্রশ্ন আসে, মানে সত্যিকারের নেতৃত্বের সুযোগ দেওয়ার প্রশ্ন আসে, তখন বাস্তবতাটা হয়ে যায় একদম অন্যরকম। এই বিষয়টা নিয়েই একটা দারুণ প্রশ্ন তোলা হয়েছে। প্রশ্নটা হলো যে রাজনৈতিক দল নারীর নেতৃত্বেই বিশ্বাস করে না, তারা ক্ষমতায় এলে নারীর অধিকার রক্ষায় কতটা আন্তরিক হবে। প্রশ্নটা কিন্তু আর তাত্ত্বিক নেই, এটা এখন একদম বাস্তব আর জরুরি একটা প্রশ্ন। এখন মনে হতে পারে এতক্ষণ তো শুধু সংখ্যা নিয়েই কথা বললাম, কিন্তু না, ব্যাপারটা শুধু সংখ্যার নয়। নারী প্রতিনিধিত্বের এই অভাব দেশের অর্ধেক জনসংখ্যার উপর সরাসরি প্রভাব ফেলে, যার পরিণতি কিন্তু সুদূর প্রসারী। ভেবে দেখুন, সংসদে প্রতিনিধিত্ব থাকা মানে কি? এর মানে হলো দেশের আইন কানুন তৈরি, নীতি নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিজের কথা বলার সুযোগ থাকা। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, এই সব বিষয়ে সিদ্ধান্ত নেয়ার টেবিলে নারীদের কণ্ঠস্বর থাকাটা জরুরি, কারণ এই বিষয়গুলো তাদের জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। তো যখন এই ক্ষমতার কেন্দ্রেই নারীদের দেখা যায় না, তখন একটা খুব মৌলিক প্রশ্ন চলে আসে, রাষ্ট্র কি আদৌ নারীর অধিকার নিশ্চিত করতে পারবে? শুধু তাই না, কর্মক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রে নারীদের যে স্বাধীনতা, তাদের যে স্বায়ত্তশাসন, সেটার ভবিষ্যৎ নিয়েও কিন্তু একটা বড় প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়। আসলে এই পুরো ব্যাপারটা আমাদের একটা আয়নার সামনে এনে দাঁড় করিয়ে দেয়। এই নির্বাচনটা শুধু কোনো দল জিতবে বা হারবে তার হিসেব না, এটা আমাদের সমাজের মূল্যবোধেরও একটা প্রতিচ্ছবি। বলা যেতে পারে, নারী প্রার্থীদের স্বল্পতা একটা আয়নার মতোই কাজ করছে। আর সেই আয়নাতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমাদের দেশের রাজনীতিতে নারীদের আসল অবস্থানটা ঠিক কোথায়। তাহলে ভোটার হিসেবে করণীয় কি? প্রথমত, এটা বুঝতে হবে যে কোন দলগুলো নারীদের শুধু ভোট ব্যাংক হিসেবে না দেখে নেতা হিসেবেও দেখতে চায়। দ্বিতীয়ত, এটা মনে রাখা জরুরি যে নারীর অধিকার কোনো করুণা নয়, এটা সাংবিধানিক অধিকার। আর সবশেষে এই অধিকার রক্ষার প্রথম ধাপই হলো রাজনীতিতে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কিন্তু আমাদের সবার। এই যে আয়নায় আমরা একটা প্রতিচ্ছবি দেখলাম,
আমরা কি সেটাকে পাশ কাটিয়ে চলে যাব, নাকি এমন একটা ভবিষ্যতের জন্য সচেতনভাবে সিদ্ধান্ত নেব যেখানে নারী পুরুষ নির্বিশেষে সকলের সমান প্রতিনিধিত্ব থাকবে? প্রশ্নটা রইল।